গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। আমি রিতম। আজকে আমার ইন্দোরের শেষ দিন, আর আমার আজকে ইন্দোর এয়ারপোর্ট থেকে 9:20-তে ফ্লাইট আছে কলকাতার জন্য। তো এখন বাজে 11:45, আর এখন চা বিস্কুট খাই, তারপর তাড়াতাড়ি করে ব্যাগ ট্যাগ গুছিয়ে নেবো, কারণ অনেক জিনিস আমি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তো এবার চা বিস্কুটটা খেয়ে নিলাম, আর চা বিস্কুটটা খেয়ে একটু রেস্ট নিতে না নিতেই আমার আজকে এসে গেল আর একটা অন্যরকম ব্রেকফাস্ট। সেটা হচ্ছে পরোটা, একটা কুমড়োর তরকারি আর তার সাথে ঝুড়ি ভাজা। পরোটার তরকারি তো ঠিক ছিল, কিন্তু কাকিমা বললো তার সাথে যদি ঝুড়ি ভাজাটা দিয়ে খাওয়া হয় আরো অন্যরকম লাগবে, আর কাকিমা রান্নাটাও বেশ অন্যরকম করেছিল আর খেতেও বেশ ইউনিক লাগলো। আর খাবার খেয়ে তাড়াতাড়ি করে ব্যাগটা প্যাক করে নিলাম, আর তারপরেই এসে গেল আমাদের লাঞ্চ। তো আমার ব্যাগ প্যাক করা ইতিমধ্যেই হয়ে গেছে, আর আমার বন্ধু ঈশান বলছিল এখনো তো ফ্লাইটের টাইম আসতে মিনিমাম 5-6 ঘন্টা দেরি, তো আশেপাশের কটা জায়গা ঘুরিয়ে দেখাই। তো সেই মতো আমরা বেরিয়ে পড়লাম আর চলে এলাম এই মন্দিরে। এখানকার প্রত্যেকটা মন্দিরের স্ট্রাকচার একদম অন্যরকম, প্রত্যেকটা মন্দির একদম ইউনিক ডিজাইনে গড়া, আর প্রত্যেকটা মন্দিরই আমার কাছে যেন একটা রাজবাড়ির মতো লাগলো, মানে একটা রাজবাড়ি ব্যাপার এখানে আছে। তো এখানেও আর একটা মন্দির পাশে। তো ইন্দোরে বেসিক্যালি অনেক মন্দির আছে যেটা আমি দেখতে পেলাম। তো এবার এই মন্দিরটা উঠে তোমাদের ঘুরিয়ে দেখাবো চারিপাশটা। আজকের ভিডিওগুলো আমি একটু কম করেই করছি, কারণ আজকে আমার আর কিছুক্ষণ পরেই ফ্লাইট আছে। আমার বন্ধু ঈশানের বাড়ি থেকে এয়ারপোর্টের দূরত্ব খুব বেশি না, 4 থেকে 5 কিলোমিটার। তবুও আমি খুব কম করছিলাম, কারণ যতটা বেশি ডিস্টেন্স আজকে ঘোরা যায়, যতটুকু সময় আছে হাতে। তো আমরা চলে এলাম আরেকটা মন্দিরে। তো এই মন্দিরের নাম হচ্ছে কনকেশ্বরী মাতা মন্দির। ঠিক যেমনটা তোমাদের বলেছিলাম, এখানকার প্রত্যেকটা মন্দির যেন আমার মনে হচ্ছে একদম রাজবাড়ি। তো এই মন্দিরটা স্ট্রাকচারটাও পুরো দেখো, পুরো সাদা কালারটা, আর ভেতরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, চারিধারে নানান গাছ লাগানো। তো এবার ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর আমরা লাঞ্চের পরে যেহেতু এই মন্দিরে এসেছি, সেই অনুযায়ী দেখতে পেলাম এসে দেবীর মূর্তিটি পর্দা দিয়ে আড়াল করা আছে। তো বেসিক্যালি 5টা থেকে আবার দেবীর মূর্তি যখন পুজো হয় সেই টাইমে আবার পর্দা সরিয়ে দেওয়া হয়। তো আজকেই আমার ইন্দোরের শেষ দিন। এই হচ্ছে আমার ট্যুর গাইড। এখন এর বাড়িতে আমি থাকবো, এ তো অফিস চলে যাবে। তো এর বাড়িতে কিছুক্ষণ থেকে আমার ফ্লাইট যেহেতু 9:20 আছে, তো সেই অনুযায়ী তারপর ক্যাব বুক করে আমি বেরিয়ে যাবো। তো এরপরে যদি আবার সুযোগ সুবিধা পাই, এ যদি তাড়াতাড়ি বিয়ে করে, তো এর বিয়েতে আসবো। তুই কবে বিয়ে করবি বল? এখন করবো না। এখন করবি না? কেন? আমার এখন সময় আছে। এখন অনেক সময়। কত, 1 বছর? না না, 10 বছর। তো এ বলছে 10 বছর, তবে আমি মিলিয়ে দিচ্ছি যে হার্ডলি 5 বছরের সময় লাগবে। তো এই ভিডিওটা ততদিনের জন্য পোস্ট করা থাক। তো মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম এই ফ্রুট জুসের দোকানে। আমার বন্ধু ঈশান বলল এখানে নাকি খুব ভালো ফ্রুট জুস পাওয়া যায়। তো আমরা নিয়ে নিলাম একটা করে ম্যাঙ্গো শেক। দাম নিয়েছিল 40 টাকা করে, আর বেশ অন্যরকম ছিল, মানে কোনো ভেজাল জিনিস না। আমরা একদম ফ্রেশ ম্যাঙ্গো শেক পেয়েছি। তো এবার ম্যাঙ্গো শেক খেয়ে আমরা তাড়াতাড়ি করে চলে এলাম ঈশানের বাড়িতে। তো এখানে এসে লাস্ট মোমেন্টের যতটুকু আরো আমার ব্যাগ প্যাক করার আছে করে নিলাম। আর এই হলো ঈশানের সব থেকে প্রিয় সদস্যরা। তো শেষবারের মতো এদেরকেও একটু ব্লগে নিয়ে নিলাম, আর তারপরে গিয়ে আমার ব্যাগটা প্যাক করে নেবো। এবার দেখবো যদি আরো কিছু জিনিস ঢোকানো বাকি থাকে ব্যাগে। তো আমি 3 দিন মতো ইন্দোরে ছিলাম, আর আমার আরো এক বন্ধু ইন্দোরে থাকে। সে আমাকে বলেছিল যে তুই যখন ইন্দোরে আসছিস আমিও দেখা করব, কিন্তু আমি 3 দিন থাকাকালীন একদিনও দেখা করতে আসেনি। ফাইনালি যেদিন আমি ফ্লাইট ধরে কলকাতা আবার রিটার্ন করব, সেই দিন আমাকে ফোন করে বলে যে তুই কোথায় আছিস, আমি দেখা করতে আসবো। আমি আমার বন্ধুর বাড়ির লোকেশন দিলাম, আমার সাথে দেখা করতে এলো। আর আমার বন্ধুর প্রিয় সদস্যদের তো এ খুব ভয় পাচ্ছিল। তারপর কাকিমা আমাকে বললো কিছু খেয়ে যেতে, কারণ এয়ারপোর্টে প্রত্যেকটা খাবারেই যা দাম, আর খালি পেটে যাব, তাই কাকিমা বললো না কিছু খেয়ে যা। তারপর খাওয়া দাওয়া সেরে বুক করে দিলাম ক্যাব। তো এখানে দেখতে পাচ্ছ ক্যাব হিসাবে আমি অটো বুক করেছি, অটো ক্যাব। তো এখানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে তোমরা ক্যাব হিসাবে এখানে 4 চাকার গাড়ি যেমন বুক করতে পারো, 2 চাকাও বুক করতে পারো বাইক, আবার অটো ক্যাবও বুক করতে পারো। অটো ক্যাব বুক করলে প্রাইসটা অনেকটাই কম খরচায় হয়ে যায়। ইন্দোরে প্রায় সব জায়গাতেই এই অটো ক্যাবটা দেখা যায়, তবে আমাদের কলকাতাতে এখন খুব সিলেক্টিভ জায়গাতে এই অটো ক্যাব ব্যাপারটা চালু হয়েছে। তো আমি মাত্র 120 টাকার বিনিময়ে আমার বন্ধু ঈশানের বাড়ি থেকে এসে গেলাম ইন্দোর এয়ারপোর্টে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই হলো ইন্দোর এয়ারপোর্ট, আর রাত্রির ভিউটা বেশ অন্যরকম লাগছে এখানে। তো তাড়াতাড়ি করে আগে আমি এয়ারপোর্টে এন্ট্রি করে সিকিউরিটি চেক ইনটা কমপ্লিট করে নিলাম, কারণ বেশি সময় নেই। তারপর পেয়ে গেলাম বোর্ডিং পাস। এবার এই জায়গাটা দিয়ে আমরা যাব হচ্ছে আমাদের বোর্ডিং গেটের দিকে। তো বোর্ডিং গেট 7 এখানে গিয়ে দেখতে পেলাম যে আমাদের কলকাতার ফ্লাইট হয়ে গেছে দেরি। তো ফ্লাইট ডিলে হওয়ার কারণে আমি ভাবলাম হাতে কিছুটা সময় পাওয়া গেল, তো এয়ারপোর্টটা ঘুরে দেখা যাক। কিন্তু তারপর আবার অ্যানাউন্সমেন্ট হলো যে আমাদের বোর্ডিং গেট চেঞ্জ হয়ে গেছে। তো বোর্ডিং গেট 11তে এবার চলে এলাম। তো এখানে এসেও দেখতে পেলাম আমাদের ফ্লাইট আবার দেরি হয়ে গেছে। তো হাতে যদিও অনেকটা সময় পেয়েছিলাম, কিন্তু এবার ডিসাইড করলাম যে আর আশেপাশে কোথাও ঘুরতে যাব না, যদি আবার বোর্ডিং গেট চেঞ্জ হয়। কিন্তু না, এবারে বোর্ডিং গেট চেঞ্জ হয়নি, এখান দিয়ে এখন আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেল। তো ফাইনালি আমাদের এয়ারবাস এসে গেল, আর আমাদের নিয়ে গেল হচ্ছে আমাদের এয়ারক্রাফটের দিকে।
আমাদের এয়ারক্রাফট ইন্ডিগোর। তো এবার তাড়াতাড়ি করে ফ্লাইটে উঠে যাব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো ফ্লাইটে আমি নিয়ে চলে এসেছিলাম এই চিপস, কারণ ফ্লাইটের প্রত্যেকটা খাবারের দামই হয় অনেকটা বেশি, যেটা কেনা মানে বেকার টাকার অপচয়। তাই 50 টাকা নিয়েছিল এয়ারপোর্ট থেকে। এই চিপসটা আমি কিনেই এনেছিলাম এয়ারপোর্টের দোকান থেকে। তারপর ফাইনালি এখানে অ্যানাউন্সমেন্ট হলো যে আমাদের সিট বেল্ট পরে নেওয়ার জন্য, কারণ এবার ফ্লাইট আমাদের টেক অফ করবে। সেই কারণে ফ্লাইটের ভেতরের লাইটটাও অনেকটা কমিয়ে আনা হয়েছিল। তো ফাইনালি এখন ফ্লাইট রওনা দিল আমার প্রাণের শহর কলকাতার উদ্দেশ্যে। তবে এই ফ্লাইটে এসেও আমার একটা জিনিস খুবই দুঃখজনক লাগলো, সেটা হচ্ছে উইন্ডো সিটটা সাধারণত আমরা সবাই বুক করে থাকি অতিরিক্ত টাকা দিয়ে। আর মানুষের একটা আশা থাকে যে উইন্ডো সিটে বসে একটু ভিউ দেখতে দেখতে অনেকেই যাবে, অনেকেই ভিডিও করবে। কিন্তু টাকা দিয়ে উইন্ডো সিট বুক করার পরেও আমাদের যে সিটটা, আমি যে সিটটা স্পেশালি পেয়েছি, সেটার জানলার কাঁচ একদম অস্পষ্ট ছিল, একদম ক্লিয়ার না। তো টাকা দিয়ে বুক করার পরেও ভালো সিট না পাওয়ার জন্য যথেষ্ট খারাপ লাগছিল। তবু যতটা পেরেছি ভিউ নেওয়ার চেষ্টা করেছি আমি এখান দিয়েও। তো সাধারণত আমরা সবাই জানি যে ফ্লাইটে যদি কারুর ড্রিঙ্কিং ওয়াটারের দরকার হয় তো ফ্রিতেই সেটা দেওয়া হয়। এর আগেও যখন আমি কলকাতা থেকে চেন্নাই গেছি বা চেন্নাই থেকে ইন্দোরে গেছি, সেটা আমাকে ফ্রিতেই দেওয়া হয়েছে। কিন্তু ইন্ডিগোর একটা ব্যাপার হচ্ছে যে তোমরা যদি ড্রিঙ্কিং ওয়াটার এয়ার হোস্টেস দিদিদের কাছ থেকে চাও, তোমাদের গ্লাসে দেওয়া হবে, কোনো বোতল দেওয়া হয় না এখানে। ফাইনালি আমাদের ফ্লাইট ইন্দোর থেকে এসে পৌঁছালো কলকাতায়। আর রাত্রিরের কলকাতা দেখতে খুবই অন্যরকম লাগছে, তাও আবার প্লেন থেকে। ভিন রাজ্যে থাকার পর যখন নিজের রাজ্যে নিজের শহরে ফিরে আসছি, সেই অনুভূতিটাই অন্যরকম। কারণ সব থেকে বড় কথা হলো এখানে নিজের ভাষায় কথা বলা যাবে, নিজের মাতৃভাষায়। কারণ আমরা যে চেন্নাই গেছিলাম তামিলনাড়ুতে, সেখানে অধিকাংশ মানুষ তামিলে কথা বলে, আর ইন্দোরের প্রধান ভাষা হিন্দি। কিন্তু তার মানে এই নয় যে সেখানে বাঙালিরা থাকে না, সেখানেও অনেক বাঙালি থাকে। কিন্তু যাই হোক, নিজের শহরে এসে নিজের মতো থাকার মজাটাই আলাদা। ফাইনালি কলকাতায় ল্যান্ড করার পরে আমাদের এয়ারবাস এসে গেল আমাদের অ্যারাইভাল গেটের দিকে নিয়ে যাবে বলে। আর আমাদের যে গ্রাউন্ড স্টাফ আছে ফ্লাইটের, সেই গ্রাউন্ড স্টাফরা আমাদের লাগেজ ব্যাগ কালেক্ট করে আমাদের যে ব্যাগেজ কাউন্টার সেখানে পৌঁছে দেবে। ফাইনালি এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এখন আমরা যাচ্ছি আমাদের ব্যাগেজ কাউন্টারের দিকে। আর ব্যাগেজ কাউন্টারে যেতেই প্রথমে দেখতে পেয়ে গেলাম লেখা আছে হচ্ছে স্বাগতম কলকাতা। ফাইনালি 10 দিন পর বাংলাতে আমি কিছু লেখা দেখতে পেলাম, কারণ যেই রাজ্যে আমি গেছিলাম তামিলনাড়ু বা ইন্দোর, সেখানে তামিল আর হিন্দিতেই সব জিনিস লেখা। বেসিক্যালি যেটা বুঝতে পারলাম, তারা তাদের ভাষার মর্যাদা দিতে পারে, যেটা হয়তো আমরা বর্তমানে পারছি না। কারণ অন্য রাজ্যে গেলে আমরা দেখতে পাই সেখানকার দোকানপাট বা সমস্ত জায়গাতেই সেখানকার ভাষাতে পোস্টার বা ব্যানার সমস্ত কিছু লেখা থাকে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই আমরা দেখতে পাই যে ভাষার প্রতি অনেক শিথিলতা। আমি কোনো ভাষাকে অপমান বা ছোট করছি না, কিন্তু আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গের অধিকাংশ দোকানপাটে হিন্দি বা অন্যান্য ভাষা ব্যবহার করা। অনেক জায়গায় দেখা যায় বাংলা অবহেলিত, বাংলাতে কিছু লেখাই থাকে না। যাই হোক, ফাইনালি আমি আমার ব্যাগটা ব্যাগেজ কাউন্টার থেকে কালেক্ট করে চলে এলাম এই ক্যাব বুকিং পয়েন্টে। তো সময় এখন 12টা 30, সেই কারণে ক্যাব পেতে অনেক সমস্যা হচ্ছিল, কিন্তু ফাইনালি পেয়ে গেলাম এই দাদুকে। দাদু এই কারণে বললাম কারণ আমাদের যিনি ক্যাব চালক ছিলেন তার বয়স হচ্ছে 75 বছর বয়স। আর ওনার সাথে কথাবার্তা বলে জানতে পারলাম যে ওনার ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে এয়ারপোর্টে কাজ করে। কিন্তু উনি এই 75 বছর বয়সে এসেও বললেন যে বেকার ঘরে বসে থাকার থেকে কিছু করা ভালো। এমনকি আমাদের ক্যাব চালক দাদু নিজেও একসময় দিল্লিতে এক ভালো অফিসে কাজ করতেন। তো বর্তমানে তিনি ভাবলেন যে কিছু না করার থেকে কিছু করা ভালো, এই জন্য তিনি এখন ক্যাব চালানোটাকেই সেরা বলে বেছে নিয়েছেন। এমনকি রাত্রিরে আমি ক্যাব বুক করছি বলে এয়ারপোর্টের ক্যাব বুকিং পয়েন্টের যে ক্যাব চালকরা প্রত্যেকেই নিজেদের ইচ্ছা মতো টাকা চাইছিলেন আমার থেকে, কেউ 500 কেউ 1000। কিন্তু আমার থেকে ইনি 1 টাকাও বেশি নেননি। যতটুকু আমার মানে ফেয়ার শো করছিল অ্যাপে, সেইটুকুই উনি নিয়েছেন। পরবর্তীতে আরো নতুন নতুন অনেক ভিডিও আসছে আমার ইউটিউব চ্যানেলে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আমার ভিডিও, আর সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলটা ক্যালকাটা জাংশন। থ্যাংক ইউ গাইস।